ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় দক্ষিণ নগর ভবনে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দুপক্ষ থেকেই দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক দলের একটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফুজ্জামান প্রিন্স সিটি কর্পোরেশনের কর্মচারীদের নিয়ে নগর ভবনে যান। এরপর আরেকটি গ্রুপের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরী এবং তার অনুসারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তবে দুই পক্ষই নগর ভবনে নিজেদের পক্ষে স্লোগান দিয়ে শাটডাউন করে। এই ঘটনায় নগর ভবন থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সরকার গতিশীল না হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। মব ভায়োলেন্স প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশে যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের অবশ্যই বিচার হতে হবে, তবে সেটি মব কিংবা হেনস্থার মাধ্যমে নয়। আইন অনুযায়ী রাতের ভোট ও ডামি নির্বাচনের সাথে যুক্তদের বিচার করতে হবে। পুলিশের সামনে কিভাবে মব সৃষ্টি করা হলো সে বিষয়টি খতিয়ে দেখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। কোনো ধরনের মব সৃষ্টিকারীদের প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে এসব ঘটনায় মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন কমিশনার। সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাড়িতে মব সৃষ্টির ঘটনায় মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর দাবি আদায়ে কোনোভাবেই সড়ক অবরোধ করা যাবে না বলেও জানান সাজ্জাদ আলী। মহানগরীতে সড়ক অবরোধ করে কেউ যেন জনভোগান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এই ঘটনায় একজন অ্যারেস্ট আছে এবং আমরা একটা মামলাও নিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। এই ধরনের কাজ রাত্রি কারোর বাড়িতে আসামি আসে বলার কথা বলে যায় তার বাড়িতে হানা দেওয়া, তার দরজা ভাঙা বা কিছু করা, এই ধরনের আমরা মোটেই গ্রহণ করতেছি না। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৮,৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সকালে রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করে এসব প্রকল্পের অনুমোদন দেন। সভায় জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৩,১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫,৫৬৩ কোটি ৪৩ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের জীবনমান উন্নয়ন প্রকল্প। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ৭টি বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ৫ই অগস্ট মানিক মে এভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ জুলাই স্মৃতি উদযাপনে ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে সরকার। ১ জুলাই সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়েছে। ওই দিন জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হবে, চলবে ১ আগস্ট পর্যন্ত। ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ স্মরণে অনুষ্ঠানে থাকছে জুলাইয়ের গান এবং ড্রোন শো প্রদর্শনী। পরদিন থাকছে সারা দেশে ১ মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্মসূচি। ১৯ জুলাই শহীদদের স্মরণে সমাবেশ হবে নরসিংদী ও সাভারে। ২০ জুলাই মিরপুর ১০ নম্বর এবং বছিলায় সমাবেশ। ২৬ জুলাই সরোয়ার্দী উদ্যানে বিভিন্ন ছাত্র সংগঠনের জমায়েত। এছাড়া এদিন জুলাইয়ে প্রকাশিত বই নিয়ে বাংলা একাডেমিতে হবে বইমেলা। ৩রা আগস্ট শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট। গ্রাহকরা সিটি ব্যাংকের মাস্টার বা ভিসা কার্ডে গুগল ওয়ালেট সংযুক্তের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আরো অনেক দূর যেতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করছি ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাতে আগের মতো অবস্থায় আর কোনোদিন যেন আমাদের ব্যাংকিং খাত ফেরত না যায়। আমাদের এটা চলমান প্রক্রিয়া। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক আর্থিক কাঠামো গড়ে তুলতে চাচ্ছি। এটা আমরা সাফল্যের দিকেই যাচ্ছি এবং আরেকটু সময় লাগবে। সহপাঠীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম জানান, বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, যৌন নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে অনুমোদিত হয়। এরপর তাদের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শান্ততারা আদনান ও স্বাগত দাস পার্থকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গত 19শে মে শিক্ষার্থীকে সহপাঠীকে অচেতন করে ধর্ষণ এবং তা ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগ ওঠে শান্ত ও স্বাগতর বিরুদ্ধে। ওই রাতেই পুলিশ তাদের আটক করে। শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর কাছ থেকে টাকা দাবি এবং হাসপাতালের চাল সরবরাহ সহ নানা অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। সকালে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে কর্মকর্তারা জানান, হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল কাইয়ুম চিকিৎসার জন্য এক রোগীর কাছ থেকে টাকা দাবি করেন। এক রোগীর কাছ থেকে 1300 টাকা নেয়ার ঘটনাও প্রমাণিত হয়েছে। এছাড়া হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য বরাদ্দ মিনিকেট চালের পরিবর্তে কম মূল্যের মোটা চাল সরবরাহের সত্যতা পেয়েছে দুদক। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর বিরুদ্ধে ভুয়া শিক্ষাগত সনদ ও বয়স জালিয়াতি করে জমা দিয়ে পদে বহাল থাকার অভিযোগ সহ অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক পাশ স্বাস্থ্য সহকারীদের 14তম গ্রেড প্রদান সহ 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকাল 10টায় ফরিদপুর স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ সহ 6 দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। দাবি বাস্তবায়ন না হলে আগামী 8 জুলাই সারা দেশে সিভিল সার্জনের অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। এদিকে একই দাবিতে লক্ষ্মীপুরের স্বাস্থ্য সহকারীদের 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন। এছাড়া নাটোর ও ভৈরবে 6 দফা দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা ছাত্র মোহাম্মদ মিলন হোসেনকে শ্বাসরোধ এবং পানিতে ডুবিয়ে হত্যার দায়ে 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক সৈয়দ তফাজ্জল হোসেন হিরু এ রায় দেন। হত্যার শিকার মিলন স্থানীয় চাপাতলি মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শামীম হোসেন ও ইমাম হোসেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাব্বি হোসেন। 2015 সালের 29শে জুনে মাদ্রাসা ছাত্র মিলন নিখোঁজ হয়। 2রা জুলাই স্থানীয়দের মাধ্যমে মিলনের পরিবার জানতে পারে পারিবারিক সম্পত্তির বিরোধের জেরে মিলনকে পানিতে ডুবিয়ে এবং শ্বাসরোধে হত্যা করে আসামিরা। মামলাটি দীর্ঘ 10 বছর চলাকালীন সময়ে 22 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। আসামিদের অপরাধ স্বীকার ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক তাদের উপস্থিতিতে এ রায় দেন। এদিকে খাগড়াছড়ির স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম প্রকাশ আমিনকে যাবজ্জীবন দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক। জামালপুরে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম রনির উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মকর্তা ও কর্মচারীরা। দুপুরে হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা তরিকুল ইসলাম রনির উপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে হামলাকারী ডাক্তার ইকরামুল হক তালুকদার হিটলু ও তার স্ত্রী ডাক্তার শারমিন আক্তারকে আগামীকাল সকালের মধ্যে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগকে কেন্দ্র করে সোমবার
হাসপাতালে প্যাথোলজি বিভাগে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম রনির অফিস কক্ষে চিকিৎসক ডাক্তার ইকরামুল হক তালুকদার হিটলু ও তার স্ত্রী ডাক্তার শারমিন আক্তার হামলা চালায়। দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে, দলকে কলঙ্কিত করলে তার দায় ভার নেবে না দল বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দলের আদর্শ ও সততাকে ধারণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের অন্যায়ের সাথে আপোষ করবেন না। সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সহ অনেকে বক্তব্য রাখেন। চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। তারা নতুন সরকারের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানজাও এ মনোভাব প্রকাশ করেন। বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের কৃষি, শিল্প, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বাণিজ্য ঘাটতি কমানো, আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা চাওয়া হয় চীনের কাছে। এর আগে বেইজিং সময়ে সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সাউন ওয়েনডং এর সাথে বৈঠক করেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান সহ 8 জন মির্জা ফখরুলের সফর সঙ্গী হিসেবে রয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। 39 দিন পর নগর ভবন সচল হওয়ার একদিনের মাথায় আবারও অনিশ্চয়তায় নগর সেবা কার্যক্রম। নাজিবুর রহমানের রিপোর্ট। কর্মকর্তা কর্মচারীদের একটি পক্ষ নগর ভবনে আসলে ইশরাকপন্থীদের বাধার মুখে পড়েন তারা। বাগবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক ইউনিয়নের একটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফুজ্জামান প্রিন্স, আরেকটি গ্রুপের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। দুটি গ্রুপই নিজেদের ইশরাক হোসেনের সমর্থক বলে দাবি করেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব খুলে দিয়েছেন এবং সেই পর্যায়ে আপনারা দায়িত্ব পালন করেন, কিন্তু আমরা আসলে বাস্তবে এসে দেখি এখানে বহিরাগত কিছু লোকজন নিয়ে তারাও মহড়া দিচ্ছে, কর্মকর্তা কর্মচারীকে ঢুকতে দিচ্ছে না। আমরা এটা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরে আমাদের উপরে তারা হামলা চালানোর চেষ্টা করেছে। আমরা আমাদের কর্মচারীরা, ঢাকাবাসীরা সেটা প্রতিরোধ করেছে। সংঘর্ষের পর কয়েক ঘন্টা সেখানে অবস্থান নেন ইশরাকপন্থী কর্মকর্তা কর্মচারী ও বিএনপি নেতাকর্মীরা। এতে থমকে যায় নগর সেবা। চিত্র ধারণে গণমাধ্যমকেও বাধা দেয় অনেকে। পরে এ ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইশরাক হোসেন। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার চান তিনি। পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং আগামীতে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। মঙ্গলবার প্রেস ক্লাবে বিএনপি নেতা ইশরাক হোসেন সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে সব রকমের সহায়তা করা হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে সংশ্লিষ্ট বাহিনীগুলো নিশ্চয়তা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বলেন, পুরোপুরি বন্ধ না হলেও মব আগের চেয়ে কমেছে। ভবিষ্যতে যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মঙ্গলবার দুপুর 2:30টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 10ম সভা। প্রায় 2 ঘন্টা চলে বৈঠক। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অভিযান, গণঅভ্যুত্থানের মামলার তদন্ত, অস্থিতিশীল পরিস্থিতি তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব সংস্কৃতি আগের চেয়ে কমেছে, আর ভবিষ্যতেও যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিটা যেটা এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই। এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে, অনেক আগের থেকে অনেক কমছে। পুলিশের মনোবল আগের চেয়ে অনেক বেড়েছে বলেও আরেক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতে ইসলামের নিবন্ধন পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে পূর্বের প্রতীক নিয়েই নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আইনের বিভিন্ন ধারা ও পরিপ্রেক্ষিত উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 28 অক্টোবর 2018-র প্রজ্ঞাপনটি বাতিল ক্রমে দলীয় প্রতীকসহ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্টের এক রিটের আদেশে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে চাকরি হারানো বিডিআর সদস্যরা। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল। তবে সরকারের সঙ্গে যে আলোচনা হয়েছে তা সন্তোষজনক হয়নি বলে জানান তারা। দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন বিডিআর সদস্যদের প্রতিনিধি দল। আন্দোলনকারীরা বলছেন, চাকরি ফেরত সহ যেসব দাবি রয়েছে তার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে মানবিক আবেদন করতে বলা হয়েছে। এমন আবেদন না করার কথা জানান বিডিআর সদস্যরা। এদিকে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে কোনো ধরনের কঠোর কর্মসূচিতে না যাওয়ার প্রতিশ্রুতি দেন তারা। টিউলিপ সিদ্দিক সহ দুদকের মামলায় যারা বিদেশে পালিয়ে আছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোল সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। রাজধানীর দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আদালতে এসে মামলার মুখোমুখি না হয়ে আইনজীবীকে দিয়ে চিঠি পাঠিয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনকে খাটো করছেন মন্তব্য করে তিনি বলেন, তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। দুদক চেয়ারম্যান বলেন, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, দুর্নীতির প্রমাণ পেয়েই টিউলিপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে মামলা হলে সে দেশের রাজনীতিতে প্রভাব পড়বে, এমন দাবি হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। কিছু টাকা উপার্জন করেছেন, অভিযুক্ত যিনি, তার দায়িত্ব হচ্ছে এসে হাজির হয়ে সেটার মোকাবেলা করা। টিউলিপ সিদ্দিকির ক্ষেত্রেও তাই আমরা একাধিকবার বলেছি যে এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা নয়, এটা কাউকে ছোট করার জন্য মামলা নয়। আমাদের অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকিও আমাদের একজন অভিযুক্ত একজন। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? ফৌজদারি কার্যবিধি সিআরপিসি সংশোধনের খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কমনওয়েলথ চার্টারের প্রতিশ্রুতি বাস্তবায়ন বিবেচনায় নিয়ে এই আইনটি সংস্কার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে গুলশানের একটি হোটেলে আয়োজিত কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা এ মন্তব্য করেন। জানান, কমনওয়েলথ চার্টারের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ বিবেচনায় নিয়ে এরই মধ্যে বেশ কিছু আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে আদালতগুলো পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিচারক নিয়োগে স্বচ্ছতা এবং মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান তিনি। দ্রুততম সময়ে গুম এবং বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে আইন প্রণয়ন করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা।
ইরান ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত না হলে দেশে জ্বালানি তেলের আমদানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতেও আমদানি স্বাভাবিক আছে, তাই এখনই জ্বালানির দাম বৃদ্ধি বা ভর্তুকি বাড়ানোর সম্ভাবনা নেই। মধ্যপ্রাচ্য ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে এলএনজি আমদানি অব্যাহত আছে বলেও জানান তিনি। সোমবার বিদ্যুৎ ভবনে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং লাফার্জ হোলসিম বাংলাদেশের মধ্যকার গ্যাস বিক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। যুদ্ধের মধ্যেও কিন্তু একটা বিপিসির একটা জাহাজ আসছে অলরেডি, এটা তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে আসে না। আপাতত কিছুটা দাম বাড়ছে, সেটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু আমাদের ওই যে অন্য সব প্রিমিয়াম এগুলো আগে থেকে ফিক্স করা আছে এবং আমাদের সাপ্লাইরা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট, আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে দুপুর পর্যন্ত 5 ঘণ্টা কলম বিরতি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম এই কর্মসূচির বাইরে রয়েছে। কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে বর্তমান চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনকারীরা। অভিযোগ করেন, দাবি না মেনে উল্টো আন্দোলনরতদের বিভিন্ন স্থানে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার সম্পর্কিত কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পূর্ব ঘোষণা অনুযায়ী 27 জুনের মধ্যে দাবি না মেনে নিলে 28 জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন চালানোর ঘোষণা দেওয়া হয়। শেষ হয়ে গেছে জাতীয় দলে সাবিনা সানজিদাদের অধ্যায়। আফিদার নেতৃত্বে বর্তমান দলটাই এশিয়ান কাপ বাছাইয়ে ভালো করে মূল মঞ্চে খেলার সুযোগ পাবে বলে আশাবাদী প্রধান কোচ পিটার বাটলার। ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো করার আত্মবিশ্বাসটা মিয়ানমারে টেনে নিতে চায় বাংলাদেশ। নিলয় মজুমদারের রিপোর্ট। সাফের গণ্ডি পেরিয়ে এবার বাংলাদেশের লক্ষ্য মহাদেশীয় শীর্ষ টুর্নামেন্টে জায়গা করে নেওয়া। সে লক্ষ্যে সাফ চ্যাম্পিয়নদের প্রথম পরীক্ষা মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমারের সঙ্গে বাহরাইন ও তুর্কমেনিস্তান। ত্রিদেশীয় টুর্নামেন্টে র্যাঙ্কিং অনেক এগিয়ে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ভালো খেললেও আত্মতুষ্টিতে ভুগতে চান না আফিয়াদারা। পুরনো খেলোয়াড়দের অভাব বোধ করবেন কিনা এই প্রশ্নে অধিনায়ক কোনো মন্তব্য না করলেও হেড কোচ বললেন, বর্তমান দলটাই বাংলাদেশের সেরা। আমরা আর পেছনে তাকাতে চাই না। আমরা জানি এই গ্রুপে বাংলাদেশ আন্ডারডগ, তাই আমাদের কৌশলী হতে হবে। সাফ ও ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো করে সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদের আরো ভালো করতে হবে। এই দলের সবচেয়ে ভালো দিক তারা পরিশ্রমী, প্রতিদিন উন্নতি করতে চায়। জর্ডানে যাওয়া দল থেকে 3টি পরিবর্তন করে দল সাজিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন 2 গোলকিপার মেঘলারানী ফেরদৌসী আক্তার ও মিডফিল্ডার শান্তি মার্ডি। রক্ষণের শক্তি বাড়াতে ফেরানো হয়েছে নীলুফা ইয়াসমিনকে। মিয়ানমারে গিয়ে যেন আমরা কোয়ালিফাই করতে পারি, বাহরাইন, তুর্কমেনিস্তান, মিয়ানমার ওদের সাথে খেলবো, ফাইট করব, ইনশাল্লাহ ফাইট করে আমরা যেন অস্ট্রেলিয়া যেতে পারি। আপনারাও দোয়া করবেন। আগামী 29 জুন বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।